বাবা সোলাইমান সাহেবকে বললেন, বড় করে অনুষ্ঠান করলে সমস্যা কি? আমার বড় মেয়ে, ওর বিয়ে নিয়ে তো আমার অনেক আশা থাকতেই পারে, তাই না? কথার মাঝখানে আমি উত্তর দিলাম, সিদ্ধান্তটা ওনার না বাবা, সিদ্ধান্তটা আমার, যা উনি নিজের মুখ দিয়ে বলেছেন। বাবা সরু চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা জানতে পারি? বিয়ে বাড়িতে নানা রকম মানুষ আসবে, সবার মন মানসিকতা একরকম না, এক এক জনের এক এক রকম। যখন সব শুনবে তারা বিভিন্ন মন্তব্য করবে যা আমি মেনে নিতে পারব না। ওই দিন আমি আমার জীবনে নতুন অধ্যায় পদার্পণ করব। মানুষের বিভিন্ন কথা শুনে আমি পুরো দিনটা মাটি করতে পারব না। পরে বলুক, তাতে আমার সমস্যা নাই। আমি অন্তত চাই না কেউ ওই বিশেষ দিনে খোঁচা দিয়ে কথা বলুক। বাবা কুঁচকে যাওয়া ভ্রু যুগল স্বাভাবিক করলেন। তারপর বললেন, তোমার যা মর্জি। রাবেয়া, রান্নাবান্না কত দূর? দুপুর তো হয়ে এলো, ওনাদের খাবারের সময় হয়েছে। মা জবাব দিলেন, সব রান্না শেষ, শুধু পায়েসটা বাকি। আধ ঘন্টা পরে টেবিলে খাবার দিব। মা রান্নাঘরে গেলেন। মায়ের পিছু পিছু ইকরাও গেল। আরজা দাদি আমার কাছে আসলেন। এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, স্লুট জানাই তোমার চিন্তাভাবনাকে। সব মেয়ে তোমার মতো হলে কোনো সংসার মাঝপথে ভেঙে যেত না, সন্তান মা ছাড়া হতো না, কোনো সংসার অবহেলায় পড়ে থাকত না। আমি তোমার জন্য মন থেকে দোয়া করি মা। সব সময় ভালো থাকো আর সংসার জীবনে সুখী হও। দোয়া করবেন আমি যেন সবাইকে আগলে রাখতে পারি। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওনারা বিদায় নিলেন। সময় চলছে সময়ের গতিতে। 2 দিন পরে ইরফান বাড়ি আসে। আমার কাছে এসেই বলে, আপু আপু আপু, কনগ্রেচুলেশন, নতুন জীবনের জন্য শুভকামনা। কিন্তু আফসোস আমি সেদিন ছিলাম না। টিফিন পিরিয়ডের চেয়ারে হেলান দিয়ে বসে আছি। 2 দিন যাবৎ শরীরটা বেশি ক্লান্ত লাগে। এই মাসের শেষে চাকরিটা ছেড়ে দিব। চোখ বন্ধ করে এইসবই ভাবছিলাম। মোবাইলের কর্কশ শব্দে চোখ মেলে তাকাই। স্ক্রিনে সোলাইমান সাহেবের নামটা জ্বলজ্বল করছে। এই ভরদুপুরে ওনার কল দেখে আমার ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে এলো। এখন তো ওনার কল করার কথা না। মোবাইল রিসিভ করে কানে দিতেই উনি কাপা কাপা গলায় বলেন, ইনশিয়া, কোথায় আপনি? ইনশিয়া, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, রক্তে। এতটুকু কথা শুনে আমার ক্লান্তি যেন হাওয়া হয়ে গেল। বসা থেকে কখন উঠে দাঁড়িয়েছি সেই খেয়াল নেই। ওনাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে প্রশ্ন করলাম, সোলাইমান সাহেব, কি হয়েছে আরজার? খোলাখুলি বলেন দয়া করে। আমার মেয়েটা কান্নার জন্য ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না ইনশিয়া। মা ওকে মেঝেতে বসিয়ে ওয়াশরুমে গিয়েছিল। ও হামাগুড়ি দিয়ে টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে আসে। গ্লাসটা দিয়ে খেলতে নিলে গ্লাসটা কোনোভাবে ভেঙে যায় আর আরজার 2 হাত কেটে গলগল করে রক্ত পড়ছে। কোনো মতেই রক্ত ঝরা বন্ধ হচ্ছে না। সারা মেঝে রক্তে ভরে গেছে। আমার বাচ্চা মেয়েটা কষ্ট পাচ্ছে ইনশিয়া। আমি না কি করব কিছুই বুঝতে পারছি না। আপনি প্লিজ আসুন না। মেয়েটা আমার জন্মের পর থেকেই কষ্টে কষ্টে আছে। কলটা ফট করে কেটে দিয়ে আমার কলিগ বলে বেরিয়ে এলাম স্কুল থেকে। রিকশা না ডেকে সিএনজিই ডাকলাম। রাস্তা যেন শেষই হচ্ছে না। বিপদের রাস্তা নাকি সহজে শেষই হয় না। মনে হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি, গন্তব্য আসার নাম গন্ধ নাই। হাসপাতালের সামনে সিএনজি থামা মাত্রই দৌড়ে ভেতরে গেলাম। 2 মিনিট বাদে ফিরেও এলাম, কারণ তাড়াহুড়ায় ভাড়া দিতেই ভুলে গেছি।
হাসপাতালের করিডোরে আসতেই আন্টিকে দেখলাম বসে আছে। তাড়াতাড়ি করে কোনো মতে সেখানে গেলাম। আন্টি আমাকে দেখা মাত্র আমার হাত দুটো ওনার হাতের মুঠোয় নিয়ে কপাল ঠেকিয়ে কাঁদতে লাগলেন। ওনাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছিলাম না। ওনাকে সোজা করে বসালাম। হাত ব্যাগ থেকে পানির বোতল বের করে ওনার হাতে দিলাম খাওয়ার জন্য। একটু পানি ভালো লাগবে। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, আন্টি আরজা আর ওর বাবা কই? আন্টি ধকধক করে পানি খেয়ে উত্তর দিলেন, বাবু আরজাকে নিয়ে ওই রুমে গিয়েছে। ডাক্তার ব্যান্ডেজ করছেন। দেখো না আমার শাড়িতে কেমন রক্ত লেগে আছে। আমার অসতর্কতার জন্য এমনটা হলো। আমার অসতর্কতার ফল আমার নিষ্পাপ নাতনিটা ভোগ করছে। এতে আপনার কোনো দোষ নেই আন্টি। ভাগ্যে যা আছে তা ঘটবেই। সামনে তাকিয়ে দেখি সোলাইমান সাহেব আরজাকে নিয়ে আসছে। নরম তুলতুলে হাত দুটো সাদা ব্যান্ডেজে আবৃত। চোখের পানি শুকিয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাবার বুকেই ঘুমিয়ে গিয়েছে। কান্নার ফলে চোখ মুখ ফোলা ফোলা লাল হয়ে আছে। মেয়েটা সুস্থ থাকলে মিষ্টি একটা হাসি দিয়ে আমার বুকে লুটিয়ে পড়ত। ওনার কাছে গিয়ে আরজার মাথায় হাত বুলিয়ে দিলাম। ওনাকে আর আন্টিকে বললাম, আপনারা দুজন নিজের বাড়িতে না গিয়ে আমার বাসায় আসুন। সোলাইমান সাহেব জবাব দিলেন, এখন আপনার বাড়িতে কেন যাব? কারণ আমি বলেছি তাই। অনেকটা জোর করেই দুজনকে আমার বাড়িতে নিয়ে এলাম। বেল বাজানোর সাথে সাথে মা দরজা খুলে দিলেন। এই সময় মেইনডোরের বাইরে আমাদের সবাইকে দেখে ভ্রু কুটি করে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, এই সময় তোমরা? ইনশিয়া কি আজ স্কুলে যাওনি? সোলাইমান সাহেবের কোল থেকে আরজাকে আমার কোলে নিয়ে বললাম, বলছি আগে ভেতরে আসতে দাও। ওনাদের দুজনকে সোফায় বসতে বলে মাকে জিজ্ঞেস করলাম, আজ কি বাবা অফিস গিয়েছি? মা জবাব দিলেন, গিয়েছে, তবে লাঞ্চ আওয়ারে চলে আসার কথা। হয়তো রাস্তায় জ্যামে আটকা পড়েছে। এই আরজার হাতে কি হয়েছে? দুই হাত তো ব্যান্ডেজ করা। সোলাইমান সাহেবকে বললাম, আপনি মাকে বলুন কি হয়েছে, আমি এই ফাঁকে আরজার শরীরটা ভেজা টাওয়াল দিয়ে মুছে দেই। শরীরটা মুছে দিল ওর একটু ভালো লাগবে। খুব সতর্কতার সাথে আরজার শরীরটা মুছে দিচ্ছি, যেন ঘুম ভেঙে না যায়। কিন্তু শেষ রক্ষা আর হলে না। মেয়েটা জেগে গেল। চোখ মেলে আমাকে দেখা মাত্র নিষ্প্রাণ হাসল। তার পরপরই ঠোঁট ভেঙে কান্না করে দিল। মেয়েটার নিষ্প্রাণ হাসি আর ঠোঁট ভেঙে কান্না দেখে আমার ভেতরটা কেমন ছাত করে উঠল। আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। ওকে শান্ত করার চেষ্টা করতে করতে ড্রয়িং রুমে এলাম। এসে দেখি বাবা চলে এসেছে আর ওনাদের নাস্তা দিয়েছে। বাবা আমাকে দেখে প্রশ্ন করল, তুমি নাকি ওনাদের কিছু না বলে প্রায় জোর করে নিয়ে এসেছ? এর কারণটা কি? বাবা, আমি আজ এখনই সোলাইমান সাহেবকে বিয়ে করতে চাই। বাবা কি বলে উঠে দাঁড়ালেন। আমার দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুমি তো বলেছিলে শুক্রবার বিয়ে করবে, তাহলে আজ কেন? বাবা, আমি মূলত আরজার জন্য বিয়েটা করছি যেন ও মা পায়। দেখো না বাবা, ওর হাত দুটো, নরম হাত দুটো আজ ব্যান্ডেজ করা। আন্টি তো নিজেই বয়স্ক মানুষ, ওনাকেই তো আরেকজন সেবা করার কথা। সার্বিক দিক বিবেচনা করে আমি আজই বিয়ে করতে চাইছি। আরজার বাবা, আপনার এখানে কিছু বলার আছে? উনি আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, আপনি হয়তো আমার মেয়ের ভালোর দিকটা চিন্তা করে আজকেই বিয়ে করতে চাইছেন। সেখানে আমার আপত্তি মানায় না। তবে আপনার বাবা যেই সিদ্ধান্ত নিবে সেটাই হবে। সবটাই যে আমাদের মনমতো হবে এমনটা না। আর আন্টি, আপনি কি বলেন? আমার ছেলে যা বলল তার সাথে আমি একমত। আরজার বাবা আর দাদি চুপচাপ সোফায় বসে আছে।
আমি বাবাকে মানানোর চেষ্টা করছি, কারণ মেয়েদের বিয়ের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি সবার আগে। বাবার এক কথা আমার কথা মেনে উনি কোনো রিসিপশন ছাড়াই শুক্রবার বিয়ে দিতে রাজি হয়েছে। আজ কোনো মতেই রাজি হবেন না। গয়না বানাতে দিয়েছেন, সেগুলো শুক্রবার দিন দিয়ে যাবে দোকান থেকে। বাবাকে বোঝাতে ব্যর্থ হয়ে অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইলাম। এতক্ষণ দাঁড়িয়ে এসব দেখছিল ইরফান। আমি যখন বাবাকে বোঝাতে ব্যর্থ হলাম তখন ও বাবার পায়ের কাছে বসল। বসে বলল, ছোট্ট মেয়েটার দিকে তাকাও বাবা, আর ওর হাত দুটোর দিকে। কতটা গভীরভাবে কেটেছে তা সোলাইমান ভাইয়ার শার্ট আর আন্টির শাড়িতে শুকিয়ে যাওয়া রক্তের দিকে তাকালে বোঝা যায়। ওর বাবা তো অফিসে চলে যাবে, আর বয়স্ক মহিলাটা কি পারবে ওই বাচ্চা মেয়েটাকে সামলাতে? এখন এটা বলো না যে ওনারা এতদিন কিভাবে সামলাতো। ওনারা এতদিন সামলাতো কারণ ওনারা জানতো ওনাদের কাজ ওনাদেরকেই করতে হবে। কিন্তু এখন ওনারা আপুর আরজার প্রতি ভালোবাসা দেখে একটু একটু করে আপুর নির্ভরশীল হয়ে গেছে। দেখো মেয়েটা কেমন আপুর সাথে মিশে আছে। তাছাড়া আপু তো বলেছে কোনো অনুষ্ঠান ছাড়াই বিয়ে করবে। তাহলে আজ বিয়েটা দিতে এত আপত্তি কোথায়? সন্ধ্যা নাগাদ আমার আর সোলাইমান সাহেবের বিয়েটা হয়েই গেল। একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম আমরা। আজ থেকে আমার একটা নতুন পরিচয় হল মিসেস সোলাইমান সাদিক আর আরজার মা। রেস্টুরেন্ট থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই আরজা দাদি ও বাড়িতে চলে গেলেন বরণের বন্দোবস্ত করার জন্য। ও বাড়িতে তো আমার কিছু নেই, তাই আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগেজে করে নিচে নেমে এলাম। সোলাইমান সাহেবকে বললাম, আপনি জানতে চেয়েছিলেন না কেন আমি আপনাকে বিয়ে করছি? আর ইরফান, তুই জানতে চেয়েছিলি আমার কিসের এত কষ্ট? জবাবে আমি বলেছিলাম, তো যেদিন কারো হাত ধরে এবাড়ির চৈকাঠ মারিয়ে অন্য কোথাও যাব সেদিন বলবো। আরজার মতো আমিও মাহারা। আমারও মা নেই। পার্থক্য হলো আমার মা আকাশের তারা হয়ে গেছে আর মা অন্য কারো হাত ধরে চলে গেছে। বাবা সোফায় বসা ছিল, আমার মুখ নিঃসৃত বাক্য ওনার কর্ণগোচর হওয়া মাত্রই এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ালেন। একবার আমার দিকে তো একবার মায়ের দিকে তাকাতে লাগলেন। হয়তো বাবা কোনো দিন কল্পনা নাও করিনি আমি সত্যিটা কোনো দিন জানতে পারব। ইরফান, ইকরা আর সোলাইমান সাহেব আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। তবে সবচেয়ে বেশি অবাক বোধ হয় মা হয়েছে। ইরফান আমার কাছে এসে আমার হাত দুটো ধরে বলল, আপু তুমি এসব কি বলছো? আমাদের মা তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ইরফানের দিকে নিষ্প্রাণ চাহনি নিক্ষেপ করলাম। বাবা উত্তেজিত কণ্ঠে মাকে প্রশ্ন করলেন, ইনশিয়া এটা কিভাবে জানল? রাবেয়া তুমি বলেছে তাই না? সেজন্যই আমার মেয়েটা দিনকে দিন এমন পরিবর্তন হচ্ছিল। ওর মা নেই সেটা জেনে যেন মানসিকভাবে ভেঙে না পড়ে সেজন্য সবকিছু ছেড়ে ছুড়ে এখানে এসেছিলাম। আর তুমি সেটাই করলে। একটু একটু করে মেয়েটাকে তুমি ভেতর থেকে শেষ করে দিল। এমনটা কেন করলে রাবেয়া? আমি কি তোমায় কোনো কিছুর অভাব দিয়েছিলাম? বাবার কথার প্রেক্ষিতে মা হন্তদন্ত হয়ে উত্তর দিল, বিশ্বাস করো তুমি, আমি এসবের কিছুই ওকে বলিনি। ও তো এখানেই আছে, ওকে জিজ্ঞেস করো। এই ইনশিয়া, আমি তোমাকে কখনো মেরেছি না বলেছি এসব কথা? মায়ের কথা শুনে আমার ঠোঁটের কোণে আপনা আপনি তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বাবা মাকে ধমকে রাগী গলায় বললেন, তুমি আর আমি ছাড়া তো কেউ জানে না। তাহলে ও কোথা থেকে জানতে পারল? তোমরা তোমাদের এসব কথা পরে আলোচনা করো। আগে আমি আমার কথাগুলো শেষ করি। আমি প্রথম থেকে শুরু করি। সবটা শুনলে বুঝতে পারবে আমি কোথা থেকে জানলাম। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। বাবা সোফায় বসে গা হাত পা ছেড়ে দিলেন। চোখে মুখে অসহায়ত্বের ছাপ। ইরফান সোফার সাথে ঠেস দিয়ে দাঁড়াল।
আরজা এতকাল ঘুমিয়েছিল কথার আওয়াজে জেগে গেছে। তাই আরজার বাবা ওকে কোলে নিয়ে সোফায় বসল। ও পাশে মা দাঁড়িয়ে আছে, মুখের ভাব গতি দেখে কিছুই আন্দাজ করা যাচ্ছে না। আরজার বাবা, আপনার মনে হচ্ছে না কেন এইসব কথাগুলো এতদিন না বলে আজ আপনাকে সামনে রেখে বলছি? উনি আমার দিকে ভাবলেশহীন চাহনি দিলেন। ওনাকে কিছু বলতে না দিয়ে পুনরায় আমিই বললাম, আপনার জানা উচিত আপনার বউয়ের মা নেই, সে এতিম। এই যে উনি সামনে দাঁড়িয়ে আছেন, উনি আমার নামে মাত্র মা। আজ পর্যন্ত কোনো দিন আমাকে সন্তানের নজরে দেখেছে বলে আমার মনে হয় না। তাই বলবো, শ্বশুর বাড়ি এলে কেউ আপনাকে জামাই আদর করবে সেই আশা রাখবেন না। আপনাকে বিয়ে করার মেইন কারণ হচ্ছে এটা। আমি জানি মা না থাকার যন্ত্রণা, আর থেকেও না থাকার যন্ত্রণা তো আরও প্রখর। আমি তো আর জানতাম না উনি আমার মা না। ওনাকে 10 বার ডাকলে একবার সাড়া দিত, অথচ ইরফান বা ইকরা ডাকার আগেই উনি হাজির হতেন। আমি চেয়েছিলাম আরজাটা একটা মা পাক। আমি সেটা প্রমাণ করব যে পেটে না ধরেও সন্তানের মা হওয়া যায়। আমার উচিত ছিল আপনাকে সব আগে বলা। আমার মনে হয়েছিল সব শুনে যদি পরে আমাকে আপনি বিয়ে না করেন তো আমি আরজার মা হব কেমনে? আমি না সত্যি আরজার মায়া এই ইহকালে কাটাতে চাই না। ইরফান, একটু পানি খাওয়াবি? গলাটা না কেমন শুকিয়ে গিয়েছে। অনেক দিনের জমানো কষ্ট তো, কান্না আটকে রাখতে অনেক কষ্ট হচ্ছে। 1 গ্লাস পানি দিল ইরফান আমাকে। এক ঢুকে পুরো 1 গ্লাস পানি খেলাম। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করলাম। আচ্ছা মা, বাবা তো তোমাকে কোনো কিছুরই অভাব দিত না, তাহলে ওদের সবকিছু কিনে দেওয়ার পরই যখন আমার জন্য কিছু কিনতে যেতে তখনই কেন তোমার টাকা শেষ হয়ে যেত? বাবা তো আমাদের 3 জনের শপিংয়ের টাকাই দিত, তাই না? আমার ভাগ্যে কেন ফুটপাতের কাপড়ই জুটত? আচ্ছা ইরফান, ছোটবেলায় কখনো দেখেছিস মা তোদের সাথে আমাকে খেতে দিতে? দেয়নি কেন জানিস? তোদের ভাগ্যে লেগ পিস জুটলেও আমার ভাগ্যে জুটত মুরগির গলা, চামড়া আর 1 চামচ ঝোল। প্লেটে ভাত তরকারি দিয়ে উনি কি বলতো জানিস? বলতো, মুরগির ভালো ভালো টুকরোগুলো তোর বাবার জন্য রেখেছি, এগুলো তুই খেয়ে নে। তোর বাবা তো সারাদিন কষ্ট করে, তাই না? বড় মেয়েরা সংসারের দরদ বুঝে। আমিও সাদা মনে তৃপ্তি সহকারে খেয়ে উঠে যেতাম। আসলে কি বাবা, বলো তো? মা না, ওপস সরি, তোমার স্ত্রী না খুব চালাক? শারীরিকভাবে অত্যাচার করলে তা দাগ থাকবে, তাই উনি আমাকে আমার অজান্তে মানসিকভাবে অত্যাচার করেছে। কেউ বুঝতেই পারেনি। ইরফান, তোর কি খারাপ লাগছে এসব শুনতে? কষ্ট লাগলেও আমার কিছু করার নাই ভাই। বলেছিলাম না বিদায়ের দিন সকল কষ্ট আমি এখানেই রেখে যাব। আমাকে হালকা হতে দে। আবারও 1 গ্লাস পানি খেলাম আমি। আজ কেন জানি গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে। আমার বাবার অঢেল আছে কিন্তু আমার কিছুই নেই। 15 বছর বয়সে আমি জানতে পারি উনি আমার আপন মা না সৎমা। আমি না সেদিন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি মনে করেছি আমি ভুল শুনেছি। তবে মায়ের বলা প্রত্যেকটা কথা এখনো আমার কানে বাজে। ইরফান, মা কি বলেছিল জানিস? মা কার সাথে যেন ফোনে বলছিল, সতীনের মেয়েকে এত আদর যত্ন কে করে? না মেরে 2টো ডাল ভাত খাওয়াচ্ছি, এটাই তো বেশি। এই মেয়েকে নিজের মেয়ের মতো দেখব বলে বিয়ে করেছি বলে কি নিজের মেয়ে মনে করতে হবে? নেহাত বাবা চুরি করে বলে বিয়ে হচ্ছিল না, তাই এই লোককে বিয়ে করেছি। বাবার চুরির ব্যাপারটা উনি জানে না বলে বেঁচে গেছি। শুন, পরের মেয়ে পরের মেয়েই হয়, নিজের মেয়ে হয় না। এখন খাচ্ছে পড়ছে, আবার বিয়ের সময় একগাদা নিয়ে যাবে। মায়ের সাথে মেয়েটা মরে গেলেও ভালো ছিল, আমার কোনো ঝামেলা ছিল না। আরে না, পাগল নাকি ওকে মারবো আমি? ওর বাপ ওর শরীরে আঘাতের চিহ্ন দেখলে সেদিনই আমাকে তালাক দিবে।
আমি বাবা আবার ওই অভাবের সংসারে যেতে পারব না। কথায় আছে, না হাতে মারতে না পারলে ভাতে মারব। আমি সেই বুদ্ধি অবলম্বন করছি আর কি। আমাদের সবার বেঁচে যাওয়া খাবার যখন ওকে দেই তখন খুব শান্তি লাগে। মেয়েটাকে যেভাবে বোঝাই সেভাবেই বুঝে। ভাত নুন দিয়েই খায়। না নাও ওর বাবাকে বলে না। তাই তো বেঁচে গেছি। বললাম না, আমি যেভাবে বুঝাই সেভাবেই বুঝে। ওকে বলি তোর বাপের টানাপোড়েন চলছে, তোরা কষ্ট পাবি বলে উনি মুখ খুলে বলে না। আর সেটাই বিশ্বাস করছে। উনি এর থেকেও নিকৃষ্ট নিকৃষ্ট কথা বলেছে, যা আমার মুখে আনতেও রুচিতে বাধে। সেদিন থেকেই আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম। ইকরাকে নিজের মতো করে গড়ে তুললেও ইরফানকে পারেনি। ও ছোটবেলা থেকেই আমার গা ঘেঁষা ছিল। এরপর ইরফান মায়ের কাছে আবদার করে আমার সাথে বসে এক টেবিলে খাবে। নেহাত ছেলের আবদার ফেলতে পারবে না, তাই আমাকে ওদের সাথে খেতে দিত। জানো বাবা, আমি কেন সব জেনেও না জানার মতো ছিলাম? কেন তোমাকে কিছু বলেনি? আমার মনে হতো আমি যদি বলে দেই তাহলে আমি এই লোক দেখানো ভালোবাসাও পাব না। তুমিও মায়ের মতো এমন করবে। আমার মায়ের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে ওনার নাম না দিয়ে আমার সবকিছুতে আমার মায়ের নামটাই দিতে। মায়ের একটা ছবি রাখতে, যেন মাকে আমি মন ভরে দেখতে পারি। শত চেষ্টা করেও আর নিজের ভেতরে চেপে রাখা কান্না আর আটকে রাখতে পারলাম না। ফ্লোরে বসে ফুপিয়ে কেঁদে দিলাম। আরজাকে ওর বাবা ইরফানের কোলে দিয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমাকে আগলে ধরতেই ওনাকে বললাম, আরজার বাবা, আমাকে প্লিজ যতক্ষণ এই বাড়িতে আছি সান্ত্বনা দিতে আসবেন না। এই বাড়িতে যতক্ষণ আছি ততক্ষণ নিজের ঢাল আর অবলম্বন নিজেই হতে চাই। যখন এই ছেড়ে যাব তখন আমাকে আগলে রাখার দায়িত্ব আপনার। প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আমার কথা শুনে উনি হাত বাড়িয়ে দিয়েও আবার ফিরিয়ে নিলেন। আমি ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। চোখের পানি মুছে বাবার পাশে গিয়ে হাত জড়িয়ে বসলাম। আমার মাথাটা রাখলাম বাবার কাঁধে। বাবাকে বললাম, বাবা, আমার সকল নালিশ আর অভিযোগ তোমার বিরুদ্ধে। ফুপানোর শব্দে মাথা তুলে দেখি বাবা কাঁদছে। বাবা, উনি না আমার মা না, কিন্তু তুমি তো আমার বাবা। তুমি সারাদিনে একটু আমার খোঁজ নিতে, একদিন জিজ্ঞেস করতে আমি কি খাচ্ছি কি পড়ছি জিজ্ঞেস করতে। কিন্তু না, তুমি আমার সকল ওনার উপর ছেড়ে দিয়ে অবসর নিয়ে নিলে। রোজ রাতে নিয়ম করে যে চকলেট আনতে কোনো দিন জিজ্ঞেস করেছ আমি খেয়েছি কি না? না বাবা, সব দিন আমার ভাগ্যে চকলেট জুটত না। উনি বলতো, বড়দের খেতে হয় না, তুই না বড়, ও ছোট, ওই খাক। বাবা, আমি কেন কারো ভালোবাসা পেলাম না? না মা আর না বাবা। আমি সবার কাছে দায়িত্ব নামক বোঝা। কেন পেলাম না ভালোবাসা? ও বাবা, বলো না। তুমি তো আমার জন্য মা এনেছিলে, কিন্তু সে তো আমার মা না, শুধু তোমার স্ত্রী হয়েই থেকে গেল। উনি তো শুধু ইরফান আর ইকরার মা। জানো বাবা, আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কত রাত চোখের পানিতে আমার বালিশ ভিজেছে। বাবা, আমার মা দেখতে কেমন ছিল গো? মায়ের কোনো একটা স্মৃতি রাখতে আমার জন্য। অন্তত বলতে তো পারতাম এটা আমার মায়ের স্মৃতি। বাবা, আমার না বড্ড ইচ্ছে করে আমার মায়ের শরীরের গন্ধ নিতে। কেন ছাড়লে তোমার জন্মস্থান আমার জন্মস্থান? মাকে না দেখি মায়ের কবরটা তো দেখতাম। সপ্তাহে একদিন হলে কবর জিয়ারত করতাম, বা তুমি করতে। রোজ তোমার মোনাজাতে আমার মা থাকে তো? নাকি একেবারে ভুলে গিয়েছ? 27 বছর জীবনে আমার অপূর্ণ ইচ্ছে কি জানো? হঠাৎ করে মায়ের আঁচল টেনে বলবো, ভালোবাসি মা, তোমায় প্রচুর ভালোবাসি। সেই ইচ্ছে আর পূরণ হল না। আমি তোমার স্ত্রীর আঁচল ঠিক যতবার টেনে ধরেছি ঠিক ততবারই উনি আমার হাত ঝাড়া মেরে ফেলে দিয়েছেন।
যেদিন থেকে জানলাম উনি আমার মা না, সেদিন থেকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে যদি কখনো বিয়ে করি তো কোনো মা সন্তানের বাবাকে বিয়ে করব। আগে মা হব, তারপর স্ত্রী। তোমার স্ত্রীর অবহেলা, মানসিক যন্ত্রণাগুলো আমার অনুপ্রেরণা ছিল। নিজের প্রতিজ্ঞায় অটুট থাকতে সাহস দিত। আজ আমার একটা ইচ্ছে পূরণ হল। আমি আজ আরজার মা হতে পেরেছি। রিসিপশন ছাড়াই বিয়ে করব কেন বলেছি জানো? কারণ উনি বলেছিলেন বিয়ের সময় নাকি আমার পিছনে কারি কারি টাকা খরচা হবে। তাই কোনো খরচা ছাড়াই বিয়ে করলাম। আমার প্রথম মাসের স্যালারি দিয়ে তোমাদের কাউকে না জানিয়ে ওনাকে একটা স্বর্ণের চেইন বানিয়ে দিয়েছিলাম। চেইনটা দেখার পর উনি কি বলেছিল জানো? উনি বলে, ওমা, এটা তো একেবারে পাতলা ফিনফিনে, গলায় দিল দেখা যাবে না। বাবা বলো, আমার নিজের মা হলে এমনটা কখনো বলতে পারত? আমার মা হয়তো আবেগে আমাকে বুকে জড়িয়ে নিত। বাবার কাঁধ থেকে মাথা তুলে উঠে দাঁড়ালাম। বাবা আমার কাঁদছে, হেঁচকি তুলে কাঁদছে। খানিক বাদে বাদে কেঁপে কেঁপে উঠছে ওনার শরীর। কাঁদুক, কাঁদলে মানুষের মন হালকা হয়। আজ আমারও হালকা লাগছে। নিজের ভেতরের সকল কষ্ট বলতে পেরে শান্তি লাগছে। বাবার কাছ থেকে আমি ইরফানের কাছে গেলাম। ওর চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা সযত্নে মুছে দিলাম। ওর ডান হাতটা নিজের মুষ্টিবদ্ধ করে কপাল ঠেকালাম। আবারও ফুপিয়ে কেঁদে দিলাম আমি। কোনো রকম নিজেকে সংবরণ করে ওকে প্রশ্ন করলাম, আজ যে জানতে পারলি আমার তোর আপন বোন না সৎ বোন, তুই কি আমাকে ভুলে যাবি? বোন বলে আর মানবি না? আমি তো আর এই বাড়িতে আসব না, আর মনে রাখবি না আমাকে? আমি জানি এই পরিবারের কেউ ভালো না বাসলেও একমাত্র তুই আমাকে ভালোবাসিস। কেন বাসিস তা জানি না, কিন্তু ভালোবাসিস। এখন কি আর আমাকে ভালোবাসবি না? এই বল না। ও কিছু না বলে আলতো করে জড়িয়ে ধরল আমাকে। দুই ভাই বোন কাঁদছি, খুব করে কাঁদছি। ওর থেকে নিজেকে ছাড়িয়ে ইকরার সামনে গেলাম। ইকরাও কাঁদছে। তাই ওকে জিজ্ঞেস করলাম, ইকরা, তুই কাঁদছিস কেন? তোর তো আজ খুশি হওয়ার কথা। আজ থেকে আর কোনো জিনিস ভাগ করতে হবে না, পুরোটাই তোর। ফুটপাত থেকে কেনা কারো সস্তার জামা কাপড়েও হাত বুলিয়ে বলতে হবে না, ইস, জামাটা তো সুন্দর, তোর জামাটা দিয়ে দে আপু। পরের বার বাবা টাকা দিল, আবার কিনে নিস তুই। বড় মাছ আনলে এখন আর আগে আগে বলতে হবে না, মাছের মাথাটা তুই খাবি। খাবার টেবিলে বসে কাউকে আর মুখ ভেঙচি দিতে হবে না। তোর তো আজ আনন্দিত হওয়ার দিন। মেয়েটা আমার সামনে বসে পড়ল। আমার হাত জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মেয়েটা কাঁদছে, আমার কেন জানি ওর কান্না সহ্য হচ্ছে না। হাজার হোক ছোট বোন তো, মা দুই হতে পারে, একই বাবার রক্ত শরীরে বইছে। একটানে ওকে বসা থেকে উঠিয়ে নিজের বুকে জড়িয়ে নিলাম। ওর কান্না বন্ধ হচ্ছে না, অনবরত হেঁচকি উঠছে। ও ভাঙা ভাঙা গলায় বলল, আমাকে মাফ করে দিস আপু, আমি না বুঝে ভুল করে ফেলেছি। মা আমাকে যেভাবে বুঝিয়েছে আমি সেভাবেই বুঝেছি। ছোট ছিলাম, সত্য মিথ্যা বোঝার ক্ষমতা আমার ছিল না। ছোটরা তো না বুঝে অনেক ভুলই করে। মাফ করে দিস প্লিজ। ইকরার চোখের পানি মুছে দিয়ে বললাম, ছোট বলে এখনো অ্যাডভান্টেজ নিবি? ও ফিক করে হেসে দিল। ইকরাকে ছেড়ে মাথুরি বাবার স্ত্রীর সামনে গেলাম। ওনার চোখের কোণেও পানি। ওনাকে উদ্দেশ্য করে বললাম, আজ রাতে একটা শান্তির ঘুম দিবেন। আজ আপনার ঘাড় থেকে বোঝা নামছে। আমার জন্যই এতদিন আতঙ্কে থাকতেন যদি বাবা আমাকে সব দিয়ে দেয়। ওই মধ্যবিত্ত লোকটা বিয়ে করছি বলে আপনি ভয় থাকতেন যদি বিয়ের পর আমি আমার ভাগের সম্পদের জন্য আসি। ভয় পাবেন না, ওই লোকটা যদি আমাকে কখনো ছেড়েও দেয় আমি এখানে আমার ভাগের জন্য আসব না।
বাবাকে ডেকে বললাম, বাবা আমার জন্য যে গয়নাগাটিগুলো বানিয়েছ ওগুলো ইকরাকে দিয়ে দিও। এগুলো আমার পক্ষ থেকে ওকে দিয়ে দিলাম। আর তোমার অর্থসম্পদের কিছু হলেও তো আমি পাই, সেগুলো তুমি ইরফানের নামে লিখে দিও। আমার কোনো দাবি নেই। মাকে বললাম, নিন আপনার সকল ভয় আজ এখানেই শেষ করে গেলাম। আজকের পর আর আপনাকে আতঙ্কে থাকতে হবে না। আসলে কি জানেন তো, দোষ কারোর না, দোষ আমার কপালের, আমার ভাগ্যের। মা বাবার ভালোবাসা পাবো সেই কপাল নিয়ে আমি আসিনি। সবার সাথে কথা শেষ করে আমি সোলাইমান সাহেবের দিকে এগিয়ে গেলাম। ওনার শীতল চাহনি, ওনার চোখে চোখ রাখলাম আমি। আমি কিন্তু এখন নিঃস্ব, কিছুই নেই আমার কাছে। এখন আপনার যদি মনে হয় আমার মতো নিঃস্ব কাউকে নিয়ে সংসার করবেন না, সংসার করেও ফয়দা হবে না বলে দিতে পারেন। আপনাকে মুক্তি দিয়ে হারিয়ে যাব। উনি ওনার কোল থেকে আরজাকে আমার কোলে দিলেন, দিয়ে বললেন, এই আপনার কোলে তুলে দিলাম দায়িত্ব, আদর, স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসা। দেখি এসব উপেক্ষা করে কিভাবে যান। কে বলল আপনি নিঃস্ব? আমার সম্পদ যে আমি আপনার হাতে তুলে দিল। আপনি ফিল করুন আপনি সবচেয়ে ধনী। আমি যদি কখনো আজকের দিনে যা যা ঘটেছে বা আমি শুনেছি তা নিয়ে কথা শোনাই তো সেদিনই আমাকে নিজের হাতে খুন করে ফেলবেন। সেই অনুমতি আপনাকে আমি দিলাম। আপনার যে যে ইচ্ছে আর আশাগুলো আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করব সেগুলো পূরণ করার জন্য। আমাকে সমানে রেখে এইসব বলার কারণ হয়তো আপনি একটু ভালোবাসা চান না। আপনার জানা দরকার কেন আমি আপনাকে বিয়ে করেছি, এর কারণ কি। তাই সবটা ক্লিয়ার করলাম। অনেক রাত হয়েছে, চলুন আপনার বাড়িতে। আপনার মা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ইরফান, আয় আপুকে এই বাড়ি থেকে শেষ বিদায় তুই দিয়ে যা, আর কাউকে আসতে হবে না। ইরফান আমার দিকে এগিয়ে এলো, এসে বলল, তুই তো আর এই বাড়িতে আসবি না। আমি জানি তুই আসবি না, যখন বলেছিস আর কখনোই আসবি না। আপু, আমাকে কি ওই বাড়িতে যেতে দিবি, নাকি ঢুকতে দিবি না বাসায়? তোর সাথে আমি দেখা কিভাবে করব? ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। ওর চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ভাবলাম, এই ছেলেটা এত ভালো কেন, এত ভালো কেন বাসে আমাকে। মেইন ডোর অবধি এগিয়ে গিয়েও পিছু ফিরে তাকালাম বাবার দিকে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন উনি। বাবা বলে ডাকলাম। মাথা তুলে বাবা আমার দিকে তাকালেন। চোখ দুটো তার কান্নার ফলে অগ্নিবর্ণ ধারণ করেছে। বাবাকে ডেকে বললাম, বাবা, অনেক ভালোবাসি তোমায়। বাবা ছোট বাচ্চাদের ন্যায় আবারও ফুপিয়ে কেঁদে দিল। বাইরে দাঁড়িয়ে আছি। আমি ইরফানের হাত দুটো ধরলাম। আমার কসম, তোরা কেউ মাকে কিছু বলবি না। আমার ভেতরের সকল কষ্ট আমি তোদের সবাইকে সামনে রেখে বলেছি, কারণ আমি বোঝাতে চেয়েছি এতগুলা বছর আমি ভেতরে ভেতরে কতটা অসহায় ছিলাম। নিজের চাপা কষ্টগুলো যদি বলতাম তাহলে হয়তো দমবন্ধ হয়ে মারা যেতাম আমি। দেখ না, একটা সুযোগ দিয়ে আজকের এই ঘটনার পরে উনি নিজেকে শুধরে নেয় কি না। আসি, ভালো থাকিস সব সময়ে। ওদেরকে বিদায় দিয়ে ইরফান ড্রয়িং রুমে প্রবেশ করল। ওর মাকে উদ্দেশ্য করে বলল, কাকে নিজের শত্রু মনে করতে মা? এত কিছুর পরও সে এখন কি বলে গেল জানো? বলে গেল, তোমাকে যেন আমরা কোনো প্রকার কথা না শুনাই। যা হওয়ার হয়ে গেছে। তোমার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দিয়েছে। তুমি আমাদের মা। তোমাকে আমরা কি বলবো বলো? তুমি আমাদের কি শিক্ষা দেওয়ার কথা ছিল, আর কি শিক্ষা দিল? বাবা, আমার অন্য কোথাও পড়াশোনা করার ব্যবস্থা করো। আমি আর এখানে থাকতে চাই না। ইকরা ওর মাকে বলল, আপুর বিরুদ্ধে আমাকে ফুসলিয়ে আজ মানুষ নামক অমানুষে আমাকে পরিণত করেছ।
আজকের এই ঘটনা আরো আগে ঘটার দরকার ছিল। ইকবাল সাহেব বললেন, আমার কি বলা উচিত জানি না। আমার মেয়ের কাছে সবচেয়ে বড় অপরাধী আমি। 3 কাল গিয়ে এককালে এসে ঠেকেছি। তোমার ছেড়ে দিতে পারবো না। তবে আজ থেকে তোমার আর আমার বিছানা আলাদা। যেদিন মন থেকে নিজের ভুল বুঝতে পারবে সেদিন আমার কাছে এসো। সোলাইমান সাহেবকে বললাম, আরজার বাবা এখন কোনো গাড়ি বা রিকশা পাব না। তাহলে কিভাবে যাব? উনি মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখুন, আজ ভরা পূর্ণিমা। এই পূর্ণিমার রাতে পিছালা রাস্তায় একসাথে হাঁটার মধ্য দিয়ে আর 5টা সুখী দম্পতির ন্যায় নিজেদের পথচলা শুরু করি। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যাই। ওনার দিকে সরু দৃষ্টিপাত করেই সুরহীনভাবে বললাম। উনি আমার দিকে ভাবলেশহীন চাহনি দিলেন। গলা খাকারি দিয়ে বললেন, কি আশ্চর্য, পালিয়ে যাব কেন? একেবারে 3 কবুল বলে সবার সামনে দিয়ে মেয়ের মা বানিয়ে নিয়ে এসেছি। বাই দা ওয়ে, আপনার গলা কাকের কণ্ঠের ন্যায় সুন্দর। বলেই দাঁত কেলানি মার্কা হাসি দিল। এই আমার গলা নিয়ে কোনো বাজে কথা বলবেন না। আমি স্কুলে সবসময় গান গেয়ে পুরস্কার পেতাম। হয়তো বিচারকদের কান আগে থেকেই খারাপ ছিল না, আপনার গলার গান শুনে খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য পুরস্কার পেতেন। আচ্ছা বলুন তো, কি এমন নিয়েছেন লাগে যে? এত ভারী কেন এটা? টেনে আনাই যাচ্ছে না। ওনাকে দাঁত কটমট করে বললাম, দেখুন, আপনার এই বকবকানির জন্য যদি মেয়েটা জেগে যায় তো আপনার একদিন কি আমার একদিন। এখন মেয়েটা জেগে গেলে হাতের যন্ত্রণায় কান্নাকাটি করবে, একদম ঘুমোবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আমার ঠোঁটে আঙুল দিলাম। চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। চাঁদের আলোয় ঝলমল করছে আশপাশ। এদিক ওদিক থেকে ঝিঝি পোকার ডাক আসছে। আবার মাঝে মাঝে কারো পোষা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। দুজনেই চুপচাপ, শুধু দুজন তাল মিলিয়ে হাঁটছি। এই নিস্তব্ধতায় লাগেজ টানার আওয়াজও বিকট মনে হচ্ছে। হঠাৎই আরজা আমার কাঁধ থেকে তুলে চারপাশে চোখ বুলালো। আবার আমার কাঁধে ঠাস করে মাথা রেখে ঘুমিয়ে গেল। আরজার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে ওর বাবা বলল, আসলেও ওর মা এমন ছিল। হঠাৎই ঘুম থেকে বসে যেত, আবার ঠাস করে শুয়ে ঘুমিয়ে যেত। হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় ওনাকে বললাম, ভুল বললেন, আমার এমন কোনো অভ্যাস নেই। উনি আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলেন। এখন যদি কেউ সাদা শাড়ি পরিহিত অবস্থায় খোলা চুলে আপনার সামনে এসে তার চিকন সরু দুটো দাঁত দেখিয়ে বলে, তোর রক্ত খাব, আপনি ভয় পাবেন? আশ্চর্যজনক কথাবার্তা। ভয় পাবো বলে কি 2 মা মেয়ে আপনাকে বডিগার্ড বানিয়ে নিয়ে এসেছি সাথে করে? উনি আমার শুনে হুহা করে জোরে জোরে হাসতে লাগলেন। ওনাকে একটা ঝাড়ি মেরে বললাম, এই শুনশান নিস্তব্ধ পরিবেশে আপনার রাক্ষসের মতো হুহা হাসির শব্দে আমার মেয়েটা তো জেগে উঠবেই, সাথে আশেপাশের ফ্ল্যাটের মানুষও ভূত ভেবে ভয় পাবে। আবারও দুজন একসাথে তাল মিলিয়ে হাঁটছি। একেবারেই চুপচাপ, কোনো শব্দ নেই। হঠাৎই উনি ওনার হাঁটা বন্ধ করে দিলেন। আমি 2 কদম সামনে এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে তাকালাম। উনি আমাকে ডাকলেন, ইনশিয়া। ওনার কণ্ঠস্বর শান্ত এবং মলিন। ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি কি আবারও মজা করার এমন করছেন? উনি আবারও আমায় শীতল কণ্ঠে ডাকলেন, ইনশিয়া। ওনার এই শীতল কণ্ঠের ডাক যে কাউকে ভিতর থেকে নাড়িয়ে দিতে সক্ষম। আমি পুরো স্থির হয়ে গেলাম। উনি শান্ত গলায় বললেন, এই মুহূর্তে যদি আমি আপনার নিকট কোনো আবদার করি আপনি রাখবেন? আমি ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। উনি আকুলতা ভরা কণ্ঠে বললেন, অবশিষ্ট পথটা আপনার হাত ধরে হাঁটতে দিবেন? বিশ্বাস করুন, আজকের দিনে ঘটা প্রতিটা ইনসিডেন্ট আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে।
আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি সুখী ব্যক্তিদের মধ্যে একজন মনে হচ্ছে। আমি আবারও নতুন করে জীবন শুরু করব। আমার মেয়েটা একটা মা, সবকিছুই যেন আমার কাছে নিছক কল্পনা লাগছে। সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। দিবেন আপনার হাতটা ধরতে? এমন আকুলতা ভরা কণ্ঠে করা আবদার উপেক্ষা করার সাধ্য কি আমার আছে? ডাইনিং টেবিলের চেয়ারের সাথে ঠেস দিয়ে মেঝেতে বসে আছে রাবেয়া বেগম। নিষ্পলক তাকিয়ে আছে মেঝের দিকে। এতক্ষণ এখানে দাঁড়িয়েই ইনশিয়া তার এতদিনের পোষে রাখা কষ্ট ব্যক্ত করে গিয়েছে। কেউ একজন তার সামনে এসে দাঁড়াল। রাবেয়া বেগম মাথা তুলে দেখে ইকরা। ইকরা মায়ের এমন অসহায়ত্ব দেখে দীর্ঘশ্বাস ফেলে মায়ের সামনেই মেঝেতে বসে পড়ে। কি পেলে মা একটা মেয়েকে অবহেলা করে তিলে তিলে শেষ করে দিয়ে? মানুষের টাকা পয়সা ধনদৌলত 2 দিনের, কিন্তু আচার ব্যবহার সারা জীবনের। ব্যবহারের জন্য একজন আরেকজনকে মনে রাখে, তার দোয়ায় রাখে। সে তোমার নিজের পেটের সন্তান হলে এমন করতে পারতে? তোমার ভিতর এমন মানসিকতা আসত? মানুষ তার করা সকল ভুল ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক বুঝতে পারে, তবে সময় খোয়ানোর পরে। মাগো, ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা সম্ভব। হিংসা বিদ্বেষ মানুষের ধ্বংস ডেকে আনে। মনের মাঝে হিংসা লালন করে মানুষের মন জয় করা সম্ভব না। তোমার ভিতর যে নেগেটিভিটি আছে সেটা তুমি আমার মাঝেও ছড়িয়ে দিয়েছ। আজ এত বছর আপুর সব কথা শুনে ওর জায়গায় নিজেকে বসালাম। মা আপু দেখে সব সহ্য করেছে। মাগো, আমার এত সহ্য ক্ষমতা নেই। হয়তো অনেক আগেই নিজেকে শেষ করে দিতাম। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে আঁতকে উঠল রাবেয়া বেগম। নীরবে চোখের পানি গড়িয়ে পড়তে লাগল। ইকরা মায়ের সামনে আর একটু এগিয়ে গেল। ওনার চোখের পানি সযত্নে মুছে দিল। ওনার হাত দুটো মুঠোবন্দি করে বলল, মাগো, তুমি আমাকে জন্ম দিয়েছ। তোমাকে জ্ঞান দেওয়া বা কথা শোনানো আমার সাজে না। তারপরও অনেক কিছু বলে ফেলেছি। কোনোটা ভুল আর কোনোটা ঠিক, অন্তত এটা তো বুঝি। আমাকে মাফ করে দিও মা, কত কিছু বলে ফেলেছি। আমাদের সবাইকেই মাফ করে দিও। তুমি মন থেকে আমাদের উপর অসন্তুষ্ট থাকলে আমরা জীবনেও সুখী হব না। এখানে আর বসে থেকো না। এখন বাবা তোমার উপর রেগে আছে। রাগ পড়লে ঠিক আবার ডাকবে। এখন আমার রুমে চলো, কিছু একটা খেয়ে ঘুমোবে, তাহলে শরীরটা ভালো লাগবে। কলিং বেল বাজিয়ে অনেকক্ষণ যাবৎ দরজার সামনে দাঁড়িয়ে আছে নতুন দম্পতি। প্রায় মিনিট 5 পরে দরজা খুললেন সেলিনা খাতুন। ছেলে আর ছেলের বউকে গম্ভীর দৃষ্টিতে অবলোকন করছেন। আজকে আর এলি কেন? রাস্তায় রাতটা কাটিয়ে আসতি। ইরফান সেই কখন কল করে বলল তোরা বেরিয়েছিস, অথচ তোদের আসার নামগন্ধও নেই। কল দিলাম, মোবাইল বন্ধ। জানিস কতটা টেনশন হচ্ছিল? দাঁতে জিভ কাটে সোলাইমান সাহেব। লাগেজটা নিচে রেখে আলতো করে ওনার মাকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলেন, ভুল হয়ে গেছে মা। মোবাইলের ব্যাটারি যে ডাউন হয়ে গিয়েছে বলতে পারবো না। আসার সময় কোনো রিকশা পাইনি, তাই হেঁটেই আসতে হলো। কি তোরা এতখানি পথ হেঁটে এসেছিস? বকাবকি পড়ে করো, আগে ফ্রেশ হতে দাও। মিনিট 30 পরে দুজনে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসলাম। আরজার দাদিও এখানেই আছে। গলা খাকারি দিয়ে আরজার বাবা বলল, মা, আজকে রাতটা ইনশিয়া তোমার সাথে ঘুমোবে। উনি আরজার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বললেন, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আজ তোদের জীবনের বিশেষ দিন, আর ইনশিয়া আমার সাথে ঘুমোবে? তুই বরং দিদিভাইকে আমার কাছে দিয়ে যা। আজকের এই বিশেষ রাতটাকে স্মরণীয় করে রাখতেই আমি এই কথা বলেছি। ইনশিয়া, আপনি বলেছিলেন না মায়ের গায়ের গন্ধ নেওয়ার খুব শখ আপনার? নিন, আজকের রাতটা আমার মাকে আপনায় ধার দিলাম।
শুধু আজকের রাতটাই কিন্তু আমি আবার আমার কিছু অন্য কাউকে দেই না। দেখেন মামা ফিলিংস আসে কিনা। বলেই হাসতে লাগলেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি নির্বাক হয়ে। আদৌ কি আমার কিছু বলার আছে? বারান্দায় দাঁড়িয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে আছে ইকবাল সাহেব। হিসেব কষছে এই জীবনে কি কি করল। অতীতে করা তার একটা ভুল তার আর মেয়ের জীবনটা একেবারে এলোমেলো করে দিল। আত্মগ্লানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যতদিন বেঁচে থাকবে এই অপরাধবোধ নিয়েই বাঁচতে হবে। মোবাইলের মেসেজ টিউনের শব্দে ভাবনাচ্ছেদ হয় ওনার। অনিচ্ছা সত্ত্বেও পাঞ্জাবির পকেট হাতড়ে মোবাইল বের করেন। ইনবক্সে গিয়ে মেসেজ ওপেন করে প্রথম 2 লাইন পড়েই দরদর করে ঘামতে লাগলেন উনি। ইকবাল সাহেব কোনোরকম নিজেকে সামলে রুমের ভিতরে গেলেন। সিলিং ফ্যান চালু করে বিছানায় বসলেন। মন মস্তিষ্ক তার এলোমেলো হয়ে আছে। মাথার উপর সিলিং ফ্যান সাই সাই করে ঘুরছে। তারপরও ওনার শরীর বেয়ে ঘাম ঝরতে লাগল। পাশের সেন্টার টেবিল থেকে 1 গ্লাস পানি ঢকঢক করে পান করলেন। বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করে পুনরায় মেসেজটি পড়তে লাগলেন উনি। প্রিয় বাবা, জানো বাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি। আবার তোমার প্রতি সমপরিমাণ ঘৃণাও অনুভব করি। বাবা, তোমার নীল রঙের মোটা কভারের ডায়েরিটা আমার কাছে। তোমার বুকশেলফের এক কোণে খুব সযত্নে লুকিয়ে রেখেছিলে। তোমার বই পড়ুয়া মেয়ে যে বই খুঁজতে গিয়ে পেয়েই গেল ডায়েরিটা। মায়ের প্রতি তোমার সকল অনুভূতির কথা লিপিবদ্ধ করেছ বলেই হয়তো ডায়েরিটা আগুনে পোড়ানোর সাহস তোমার হয়নি। তুমি ঠিক বলেছিলে বাবা, মানুষ যেমন আবেগ অনুভূতির কথা ডায়েরিতে লিখে তেমনি সে তার জানতে, অজান্তে, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত করা সকল অপরাধের কথাও লিখে রাখে। তেমনি তোমার এই ডায়েরিটাও সবকিছুর সাক্ষী। মায়ের সাথে তোমার প্রথম দেখা, তারপর বিয়ে, মায়ের প্রতি অনুভব করা প্রতিটা মুহূর্তের অনুভূতির কথা, কাটানো সময়ের কথা, আমার পৃথিবীতে আসার কথা যেমন লিপিবদ্ধ করেছ ডায়েরিতে, তেমনি মাকে খুন করার কথাও লিপিবদ্ধ করেছ। কাপা কাপা হাতে লিখেছ লেখাগুলো। হয়তো তখন তোমার ডায়েরি লিখার অভ্যাস ছিল বলে না চাইতেও এগুলো লিখে ফেলেছ। জানো বাবা, প্রথম যেদিন জানতে পেরেছিলাম কথাটা আমার যেন পুরো পৃথিবীটাই উল্টে গেল। তুমি নাকি শর্ট টেম্পার ছিলে, অল্পতেই রেগে যেতে। আর তোমার রাগই আমার মাকে এই পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিল। এক ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া করলে। তারপর রাগারাগির এক পর্যায়ে সিঁড়ি থেকে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মা আমার মারা গেল। বাংলায় একটা প্রবাদ আছে না বাবা, ওই যে, রেগে গেলেন তো হেরে গেলেন। আসলেই বাবা তুমি হেরে গেছ। তুমি তোমার জীবনের কাছে হেরে গেছ। বাহ্যিক দৃষ্টিতে তুমি একজন সফল পুরুষ হলেও আভ্যন্তরীণ দৃষ্টিতে তুমি ব্যর্থ একজন পুরুষ। তুমি ব্যর্থ একজন স্বামী আর ব্যর্থ একজন পিতা। মা নাকি তোমাকে 1000 বার বলেছিল রাগ কমানোর জন্য, অথচ আমার মাই তোমার রাগের শিকার হল। মা যখন মারা গেল সে তখন আবারও অন্তঃসত্ত্বা ছিল। সেদিন তুমি মায়ের অযথা ঝগড়া না করলে আজ আমাদের একটা সুখী পরিবার থাকত। আমাকে এভাবে ধুকে ধুকে মরতে হতো না। মায়ের মৃত্যুর পর তুমি একেবারেই শান্ত হয়ে গেলে। আমার রাগী বাবার রাগ হাওয়ায় মিলিয়ে গেল। এই পরিবর্তন মা বেঁচে থাকতে করলে কি খুব ক্ষতি হতো বাবা? আগেই এই পরিবর্তনটা নিজের ভেতর করলে আজ আমার মা বেঁচে থাকত। তোমায় এমন অন্তর্দহনে পড়তে হতো না। মায়ের মৃত্যুর মাস কয়েক পরে এভাবে রাতারাতি বিয়ে করে পালিয়ে আসতে হতো না। তুমি তোমার জন্মস্থান আমার জন্মস্থান ছেড়ে চলে এলে এইখানে। যদি কখনো ধরা পড়ে যাও তাই। কিন্তু বাবা শেষ রক্ষা কি হলো? বাবা সত্য কোনো দিন চাপা থাকে না। জানো বাবা, আমি কাঁদছি, খুব করে কাঁদছি।
নৈশব্দের কান্না। যদি একটু হাউমাউ করে কাঁদতে পারতাম খুব হালকা লাগত। আজ মাকে খুব মনে পড়ছে। মা বেঁচে থাকলে আমার একটা পিঠোপিঠি ভাই হতো নাকি বোন হতো? আমরা বুঝি সারাদিন খুব ঝগড়া করতাম। আজ আমার জীবনের এই বিশেষ আমার মা আমার পাশে নেই। দুহাত তুলে দোয়া করার মানুষ নেই। সদর দরজা অবধি এগিয়ে দেওয়ার মানুষ নেই। বুকে জড়িয়ে কান্না করার মানুষ নেই। সেজন্য তোমার ওই বাড়ি নামক জাহান্নাম থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে এলাম। তুমি নিজেও কাঙ্গাল হয়েছ আর আমাকেও কাঙ্গাল করেছ। কতবার মনে হয়েছে তোমার শাস্তি পাওয়া দরকার। পরক্ষণে ভাবলাম যার বিবেক তাকে প্রতিনিয়ত শাস্তি দিচ্ছে আমি তাকে নতুন করে কি শাস্তি দিব? এটা জরুরি না যে মানুষ জেলে গিয়ে শাস্তি ভোগ করে। চার দেয়ালের বাইরে মুক্তভাবে থেকেও মানুষ শাস্তি ভোগ করে। আজ থেকে মনে করো তোমার বড় মেয়ে মারা গেছে। এটাই তোমার শাস্তি আমার তরফ থেকে। ভালো থেকো বাবা। ইতি। তোমার বড়। কি হই সেটা না হয় নাই বা বললাম। ইকবাল সাহেবের চোখের পানিতে বুকের উপরাংশ ভিজে গিয়েছে। তিনি বসা থেকে উঠে আলমারির কাছে গেলেন। লক খুলে আলমারির গোপন লকার থেকে বহু বছরের পুরনো সাদা কালো এক কিশোরীর ছবি বের করলেন। তারপর সেই ছবি বুকে নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলেন। মিনিট 20 কান্নার পরে সেই ছবিটা নিজের সামনে আনলেন। আলতো হাতে এতে হাত বুলিয়ে ছবির সাথে কথা বলতে লাগলেন। আমাদের ইনশিয়া অনেক বড় হয়ে গেছে সালেহা। আজ ওর বিয়ে ছিল। জানো সালেহা, তোমার মেয়ে আমাকে কি মেসেজ পাঠিয়েছে? আমি নাকি জীবনের কাছে হেরে গেছি। আসলেই সালেহা আমি আমার জীবনের কাছে হেরে গেছি। তোমার কাছে হেরে গেছি। তোমার ভালোবাসার কাছে হেরে গেছি। আমি স্বামী হিসেবেও ব্যর্থ আর বাবা হিসেবেও। আমি তোমায়ও খুন করেছি আর আমার অনাগত সন্তানটাকেও। আমাকে তুমি মাফ করবে তো সালেহা? তোমার মেয়ে আমায় শাস্তি দিয়েছে সালেহা। আমি জানি না মেয়েটা আমার আর কখনো বাবা বলে ডাকবে কিনা। কোনো দিন এই দূরত্ব ঘুচবে কিনা। ও যে আমার প্রথম সন্তান। তবে আজ আমার বুক থেকে অনেক বড় পাথর নেমে গেল। আমি যার কাছে অপরাধী সে স্বয়ং আমায় শাস্তি দিয়েছে। মোবাইলটা বুকে নিয়ে কাঁদছি আমি। আরজার দাদির রুমের সাথে এটাচ একটা বারান্দা আছে। সেখানেই বসে আছি আমি। সেই মুহূর্তে আরজা দাদি আমায় ডাকল। ইনশিয়া তুমি কি বাথরুমে? সেই কখন বিছানা ছেড়ে গেলে এখনো যে এলে না। চোখে পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিলাম। তারপর রুমে গিয়ে ওনাকে বললাম, আসলে হয়েছে কি আমি না আমার বিছানা ছাড়া সহজে ঘুমোতে পারি না। সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এসেছি তো তাই ঘুম আসছে না। আবছা আলোয় ওনার মুখভঙ্গি বুঝতে পারলাম না। উনি আমার শুনে বললেন, তুমি কি কান্না করছিলে? ওনার কথার পরিপ্রেক্ষিতে কি জবাব দিব বুঝতে পারছি না। তাই মাথা নিচু করে চুপ করে আছি। উত্তর দিচ্ছি না বলে উনি আবার বললেন, তোমার মা কি তোমাকে রোজ তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত? আমি মাথা তুলে তাকালাম ওনার দিকে। চেপে রাখা কান্নাটা যেন ঠেলে বেরিয়ে আসছে। ওনার হাতের ইশারায় আমাকে কাছে ডাকলেন। আমি বাধ্য মেয়ের মতো ওনার কাছে গিয়ে বসতেই উনি আমার মাথাটা ওনার কোলে রাখলেন। নমনীয় স্বরে বললেন, মনে করো আজ থেকে আমি তোমার মা। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। একটু পরেই সকাল হয়ে যাবে। আমি এই সংসারের দায়িত্ব তোমার হাতে, একটু রেস্ট নিব। আমি আহ্লাদি গলায় প্রশ্ন করলাম, আমি আপনাকে মা বলে ডাকব নাকি মামনি বলে? উনি আমার কথায় হেসে উঠলেন। মুখে হাসির রেখা টেনে উত্তর দিলেন, তোর মন চায় ডাক। মা বলেও ডাক, মামনি বলেও ডাক। আমার খুব শখ ছিল একটা মেয়ের, কিন্তু সোলাইমানের জন্মের পর আর কনসিভই করতে পারলাম না।
তোকে দিয়েই না হয় মেয়ের স্বাদ পূর্ণ করব। উনি আমার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মায়েদের ছোঁয়ায় বুঝি এত ভালোবাসা থাকে। প্রতিটা স্পর্শ যেন মায়া মমতায় ঘেরা। ওনার স্পর্শে যেন আমার অক্ষি যুগলে নিদ্রা নেমে এলো। হঠাৎই আরজার চিৎকারে আমি ধরফরিয়ে উঠলাম। মাও উঠে বসল। নিশ্চয়ই আমার মাথায় হাত বুলাতে বুলাতে ওনার চোখ লেগে গিয়েছিল। দ্রুত আমি আর মা ড্রয়িং রুমে আসলাম। আরজার বাবা আরজার কান্না থামানোর জন্য চেষ্টা করছে। আমাদেরকে দেখে বলল, দেখো না মা, ও হাতের যন্ত্রণায় ঘুমোতে পারছে না, কেমন যেন করছে। আমার খুব ভয় করছে মা, আমার অবুঝ মেয়েটা কত কষ্ট পাচ্ছে। ওনার কোল থেকে আরজাকে আমার কোলে নিয়ে এলাম। ওনাকে বললাম, আমি তো এই বাসার কিছুই চিনি না, দয়া করে ওর খাবারটা যদি বানিয়ে আনতেন। কাল থেকে আর বলবো না। উনি ছুটলেন রান্নাঘরের দিকে। মাকে বললাম, মা আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন, আরজাকে আমি দেখছি। পরে দেখা যাবে ছোট মেয়ের পাশাপাশি বড় মেয়েও অসুস্থ হয়ে গেছে। মা আমার কথায় মুচকি হেসে স্থান ত্যাগ করল। আরজা চোখ খুলে আমাকে দেখে কান্না বন্ধ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে লাগল। কিন্তু চোখে পানি টলমল করছে। হয়তো মনে মনে ভাবছে আমি এখানে কি করছি। আমি ওর চোখে পানি মুছে দিয়ে বললাম, আমার মাটার বুঝি খুব কষ্ট হচ্ছে তাই না? ও চোখ মুখ কুঁচকে ঠোঁট ভেঙে আবার কান্না করে দিবে দিবে অবস্থা। ও আমার কাঁধে মাথা রাখল। অনেকক্ষণ পরে আরজার বাবা খাবার বানিয়ে এসে আমাদের দেখে আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল। মেয়ে জন্ম দিলাম আমি, এতটুকু করলাম আমি। মেয়ের কান্না থামানোর জন্য আমার জান যায় যায় অবস্থা। অথচ এক রাত পার হওয়ার আগেই মেয়ে মা চিনে গেল। পুরুষরা সব জায়গায় অবহেলিত, স্বামী হিসেবেও আর বাবা হিসেবে। আমি সাবধানে আরজাকে এক হাতে জড়িয়ে অন্য হাতে ওনার হাত থেকে খাবারের বাটিটা নিলাম। আর বললাম, ভুল বললেন, মেয়েরা বাবা ভক্ত হয়। আর শুনুন, মেয়ে হাতে ব্যথা পাচ্ছে বলে মেয়ের সাথে কান্না করলেই হয় না। মেয়ের খিদে পেয়েছে কি না সেই দিকেও খেয়াল রাখতে হয়। সেই সন্ধ্যায় কি না কি খেয়েছে। সরুন তো, আর বিরক্ত করবেন না। আরজা খাওয়ানোর ফাঁকে ফাঁকে খেয়াল করলাম উনি দেয়ালে ঠেস দিয়ে পলকহীন আমাদের দিকে তাকিয়ে আছে। তাই ওনাকে জিজ্ঞেস করলাম, আমাদের দিকে তাকিয়ে কি ভাবছেন স্যার? উনি আমাদের দিকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। একা একজন মা সন্তানের জন্য যথার্থ হলেও বাবা কিন্তু যথার্থ না। মায়ের সব দিক নজর থাকে কিন্তু বাবার থাকে না। সেজন্যই বোধ হয় আপনার বাবা আপনার কথা ভেবেই বিয়ে করেছিলেন। আমি ওই অধ্যায়টা পিছনে ফেলে এসেছি আরজার বাবা, সেগুলো আর মনে করতে চাই না। আমি আপনাদের নিয়েই সুখী থাকতে চাই। এখন টিস্যু এনে দিন তো, ওর মুখ মুছে দিব। উনি টিস্যু এনে আমার হাতে দেওয়ার পর আরজার মুখ মুছতে মুছতে বললাম, আমি যদি কখনো পরিবর্তন হয়ে যাই, আরজাকে যদি নিজের মেয়ের মতো মনে না করি? উনি কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি ভ্রুকুটি করে আবারও জিজ্ঞেস করলাম, কি হলো, কোনো কথা বলছেন না যে? উনি একটা নিঃশ্বাস নিয়ে বললেন, তাহলে ভেবে নেব আপনার মতো আমার মেয়ের ভাগ্যটাও মন্দ ভাগ্য। আমাকে তালাক দেওয়ার চিন্তাভাবনা মাথায় আসবে না? যে পেটে ধরেছে সেই তো ফেলে চলে গেছে। আপনি তো পড়ি, তারপরও আমার মেয়ের জন্য আমাকে বিয়ে করেছেন। আমি জানি আপনি কখনো আমার মেয়েকে অবহেলা করবেন না। বছরের পর বছর একসাথে থেকেও মানুষ চেনা যায় না। আবার কোনো সময় মানুষের চোখ দেখলে আন্দাজ করা যায় সে কেমন। উনি আরজার কপালে চুমু দিয়ে বললেন, তাই না মামনি? দুই বাপ মেয়ে খুনসুটিতে মেতে উঠেছে। আমি ওনাকে বললাম,
আর 5টা দম্পতির ন্যায় আমরাও সুখে সংসার করব, তাই না? উনি আরজার সাথে খুনসুটি করতে করতে উত্তর দিলেন, আল্লাহ যদি চায় অবশ্যই। ইনশিয়া, আগেও বলেছি আবারও বলছি, আমি যদি মারা যাই তখন আপনি যেখানেই যান না কেন আমার মেয়েটাকে আপনার সাথে করে নিয়ে যাইয়েন। আল্লাহর পরে মা, এরপর আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি আমার মেয়ে আপনার কাছে একদম সেফ থাকবে। আপনার আজেবাজে কথা শেষ হয়েছে? কটা বাজে খেয়াল আছে? এখনই ফজরের আজান দিবে। যান তো মশাই, ঘুমোতে যান। আরজাকে ওনার কোলে দিয়ে আমি মায়ের রুমের দিকে পা বাড়ালাম, অমনি উনি আমায় ডাকলেন, ইনশিয়া। ওনার দিকে ফিরে তাকাতেই উনি আমতা আমতা করতে লাগলেন। তাই সোলাইমান সাহেবকে বললাম, কিছু কি বলবেন? উনি বললেন, না মানে বলছিলাম কি, আপনি যদি আমার রুমে এসে ঘুমোতেন। ঘণ্টা 2 আগে নাকে জানি খুব বড় গলায় বলেছিল সে আরজাকে সামলাতে পারবে। উনি আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, তখন কি আর জানতাম নাকি মেয়ে আমার মা পেয়ে বাপকে ভুলে যাবে? তাছাড়া তো ওর এভাবে কখনো কাটাছেঁড়া হয়নি, তাই বুঝে উঠতে পারছি না। তবে চলুন। আরজাকে মাঝখানে রেখে আমরা শুয়ে পড়লাম। আরজা নিজের হাতের ব্যান্ডেজ খোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কখনো কখনো চোখ মুখ চোখা করে হাতের দিকে তাকিয়ে থাকছে। মেয়ের এমন খেলা দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেল টেরই পেলাম না। কড়াইয়ে তেল দিয়ে রান্নাঘর থেকে একটু দূরে থাকা আম গাছটার দিকে তাকিয়ে আছে রাবেয়া বেগম, যেখানে একটা মা টুনটুনি পাখি মুখে করে খাবার এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছে। মনোযোগ সহকারে সেই দৃশ্যটাই দেখছেন উনি। রাবেয়া বেগম সম্বিত ফিরে পেল ইকরার চিৎকারে। ইকরা আতঙ্কিত চেহারায় বলল, মা তোমার মন কোথায়? দেখো তেল পুড়ে পুরো রান্নাঘর অন্ধকার হয়ে গেছে। এখনই তো একটা বিপদ হতো। রাবেয়া বেগম মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় গাছটার দিকে তাকাল। মা পাখিটা নেই, তবে লোমহীন ছোট পাখির বাচ্চাটা হা হয়ে আছে। ইকরা মায়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে ওনাকে হাত ধরে টেনে রান্নাঘরের বাইরে নিয়ে আসল। একটা চেয়ারে বসিয়ে ওনার মুখের সামনে ধরল। রাবেয়া বেগম ওনার মেয়ের দিকে তাকালেন। চেহারায় স্পষ্ট মলিনতার ছাপ। ইকরা ইশারা করল পানি খাওয়ার জন্য। ইকরা রাবেয়া বেগমকে চেয়ারে বসিয়ে নিজে সবার জন্য রুটি আর ডিম অমলেট করে টেবিলে রাখল। ইকবাল সাহেব ফরমাল ড্রেসআপে সদর দরজার এগিয়ে যেতেই ইকরা ডেকে বলল, বাবা, নাস্তা করবে না? ইকবাল সাহেব সামনে পা ফেলতে গিয়েও ফেললেন না। পিছু ফিরে ইকরার দিকে তাকিয়ে শুকনো হেসে বলে, যেখানে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গিয়েছে সেখানে নাস্তা খেয়ে কি করব? ইকরার বাবার কথার পিঠে জবাব দেওয়ার আর সাহস পেল না। রাবেয়া বেগম ইকবালের সাহেবের কথাটা শোনামাত্র মাথা নিচু করে নিল। ইকবাল সাহেব রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, তোমার মাকেই খেতে বলো। ভালো ভালো খাবার আর জামা কাপড়। দরকার পড়লে বলো, যতটুকু সম্পদ অর্জন করেছি সব তোমাদের নামে লিখে আমি অজানার পথে পা বাড়াব। এক মুহূর্ত দেরি না করে উনি চলে গেলেন। ইকরা মাকে কিছু বলতে গিয়ে ওনার করুণ চেহারা দেখে কিছু বলল না। আরজা কোলে নিয়ে এ বাসাটা ঘুরে ঘুরে দেখছি। সাথে মাও আছে। কোথায় কি থাকে উনি দেখিয়ে দিচ্ছে। তখনই আমার ফোনটা বেজে উঠল। ইরফানের নামটা মোবাইল স্ক্রিনে জ্বলজ্বল করছে। মা আমার দিকে তাকিয়ে বললেন, তুই কথা বল, আমি আরজাকে নিয়ে বসার ঘরে যাচ্ছি। কল রিসিভ করে হ্যালো বলার সাথে সাথে ইরফান বলা শুরু করল, কি করছিস আপু? আর আরজাটা কি করছে? কেমন আছে ও? ভালো মন্দ টুকটাক কথা বলার পর দুজনেই চুপচাপ। দীর্ঘশ্বাস ফেলে ইরফান বলল, আপু, হুম, আজকে বাবা নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে গিয়েছে।
কি বলবো বুঝতে পারছিলাম না। আমাকে চোখ দেখে ইরফান বলল, যেই বাবা কোনো দিন না খেয়ে বাসা থেকে বের হতো না সেই বাবা আজ কিছু না খেয়ে চলে গেল। এক গ্লাস পানিও না। মাও কিছু মুখে তুলছে না। আমি আর ইকরা কত করে রিকোয়েস্ট করলাম। আমি বোধহয় তোদের সংসারে অশান্তি আর যন্ত্রণা তৈরি করে এলাম। অশান্তি আর যন্ত্রণা কি না, তবে আপু তুইও চলে গেলি আর আমাদের বাসাটাও প্রাণহীন নির্জীব হয়ে গেল। প্রতিটা কোনায় কোনায় যেন বিষণ্ণতার ছাপ। পুরো বাড়িতে দুঃখ নেমে এসেছে। কোথাও এক টুকরো সুখ নেই। তবে এমনটা হওয়ার দরকার ছিল। সব কিছুরই একটা বিহিত করা দরকার। আসলে কি বলতো, মানুষের তার নিজের সুখটা নিজের মাঝেই খুঁজে নেওয়া উচিত। কেউ যদি মনে করে তার সুখটা অন্যের উপর নির্ভরশীল, তাহলে সে কখনোই প্রকৃত সুখী না। নিজের সুখ নিজের মাঝে খুঁজে নিয়ে আমার মতো স্বার্থপর হয়ে যা ভালো থাকবি। আমি তো চেয়েছিলাম সবকিছু ভুলে তোর মাকে আমার মা মনে করে একটু সুখ খুঁজতে। কই পেলাম না তো। শুধু চাপা যন্ত্রণা অনুভব করেছি। কারো ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে নিজের প্রাধান্য দে। নিজের সিদ্ধান্তে অটল থাকবি। আমাকেই দেখ, আমি কারো কথায় কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে সোলাইমান সাহেবকে বিয়ে করেছি। আজ সত্যি আমার নিজেকে সুখী মনে হচ্ছে। কারণ আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েছি। এখন আমি জীবনের কাছে হেরে গেলেও আমার আফসোস থাকবে না। আপু, এগুলো আদৌ তোর মনের কথা তো? মানুষ কি আসলেই একা একা সুখী হতে পারে? থমকে গেলাম আমি ইরফানের প্রশ্নে। আসলেই কি মানুষ একা একা সুখী হতে পারে? নাকি চাপা কষ্ট, যন্ত্রণা আর তিক্ততায় সুখের সংজ্ঞাই ভুলে গেছি? বিকেলে সবার জন্য চা বানাচ্ছি। আরজা ঘুমোচ্ছে আর আরজার বাবা সোফায় বসে টিভি দেখছে। আর মা আসরের নামাজ পড়ে তসবিহ পড়ছে ওনার রুমে। চা বানিয়ে সবাইকে দিয়ে আমি এই বাসার ছাদে এলাম একটু পরিবেশটাকে অনুভব করার জন্য। আকাশে মেঘ করেছে। এই তো বৃষ্টি বৃষ্টি নামবে নামবে করছে। আজ বহু বছর পরে খুব করে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। ভাবনার মাঝেই অনুভব করলাম আমার গায়ে ঝিরিঝিরি বৃষ্টির পানির স্পর্শ করছে। দুহাত মেলে এই সময়টাকে ফিল করতে লাগলাম। শরীর যখন আমার কাকভেজা সিঁড়ি ঘরের দরজা থেকে সোলাইমান সাহেব বললেন, এক বাচ্চার মায়ের এমন বাচ্চামো করা কি মানা যায়? মেয়ের সাথে সাথে মেয়ের মা অসুস্থ হলে মেয়ের মাকে সামলাবো নাকি মেয়েকে? বলেই উনি আমার পাশে এসে দাঁড়ালেন। তখনই বৃষ্টির মাত্রাটা বেড়ে গেল। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, এখন যে মেয়ের বাবা বাচ্চামো করছে সেই বেলা? মুখে হাসির রেখা ঝুলিয়ে উনি উত্তর দিল, একটু না, মেয়ের মায়ের সাথে মেয়ের বাবাও বাচ্চামো করল। চুপচাপ দাঁড়িয়ে দুজনে বৃষ্টি বিলাস করছি। আমার খুব ইচ্ছে করছে ওনার হাতটা জড়িয়ে ধরে বুকে মাথা রাখি। কিন্তু আমাদের সম্পর্কটা এখনো সেই পর্যায়ে গিয়ে পৌঁছায়নি। আবার ইচ্ছের কথা চিন্তা করে নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমার ভাবনার মাঝেই আরজার বাবা বলল, মিসেস সোলাইমান সাদিক ওরফে আরজার আম্মু, মানুষ কখনো একা একা সুখী হতে পারে না। যখন সে একা একা থাকে তখন তাকে একাকিত্ব গ্রাস করে ফেলে। মানুষ আশেপাশের সবাইকে নিয়েই সুখী হয়। একাকিত্ব মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ওনার কথা শুনে বুঝতে পারলাম সকালে আমার সব কথাই উনি শুনেছেন। সামনের দিকে আমার দৃষ্টি স্থির রেখেই উত্তর দিলাম, আমার মতো যাদের জীবনটা বিষণ্ণতায় ভরপুর সে একাকিত্বেই নিজের সুখ খুঁজে চলবে।